সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রসায়ন বিজ্ঞান ক্লাসে। আমরা নবম এবং দশম শ্রেণীর প্রথম অধ্যায় রসায়নের ধারণা নিয়ে কথা বলব। আমরা রসায়ন নিয়ে কথা বললে এমন একটি বিষয়, এটা হচ্ছে একটু প্রাকৃতিক বিজ্ঞান। এই বিজ্ঞানে দেখা যায় যে আমাদের জীবনের সাথে রিলেটেড, অর্থাৎ এই বিষয় নিয়ে আমাদের কথা বলতে বা জানার প্রয়োজনটা খুবই বেশি। আমরা যদি প্রথমে চিন্তা করি যে আমরা রসায়ন নিয়ে আলোচনা করব, সেই রসায়নটা কি, রসায়ন কি বা এর উৎপত্তি কীভাবে হলো, এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন, খুবই প্রয়োজন। আমরা যদি চিন্তা করি যে রসায়ন বিজ্ঞান তাহলে কাকে বলে, আমরা বলি যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, তার ধর্ম, তার পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় রসায়ন বিজ্ঞান। পদার্থ, তাহলে আমরা কি শিখলাম? বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, তার ধর্ম, তার পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় রসায়ন। তাহলে পদার্থ হচ্ছে আমাদের গবেষণা বা আলোচনা করার মূল বিষয়বস্তু। এই পদার্থটা আবার কাকে বলে? তাহলে পদার্থ আমরা জানি যে পদার্থ, যে আমার চারিদিকে আমাদের যা কিছু আছে তাকেই পদার্থ বলে। আমার হাতে একটা কলম আছে, এই কলমটাকে আমরা পদার্থ বলতে পারি। আমরা জানি যে এর ভর আছে, আয়তন আছে এবং বল প্রয়োগ করলে বাধা প্রদান করে, তাহলে এটি একটি পদার্থ। এই পদার্থর ভিতরে আমরা জানি অণু আছে, অণুর ভিতরে পরমাণু আছে, পরমাণুর ভিতরে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা আছে এবং এই স্থায়ী কণিকার ভিতরে আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। আমরা এই বিষয়গুলো শুরুতেই জেনে নিই। এখন আমরা যে বিষয়টা জানি, এই কথাটা বলেছিলেন দার্শনিক ডেমোক্রিটাস সাহেব 380 বিসিতে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 380 সালে তিনি বলেছেন যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত পদার্থ। এই কণাগুলিকে বলা হয় অ্যাটম। গ্রিক ভাষায় এটাকে বলা হয় অ্যাটম। এ শব্দের অর্থাৎ না, আর টম শব্দের অর্থাৎ বিভাজ্য। তাহলে অ্যাটমের মানে দাঁড়ালো অবিভাজ্য, অর্থাৎ যাদেরকে আর ভাগ করা যায় না। তখন এই ধারণা ছিল। তার পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী এবং দার্শনিক অ্যারিস্টটল সাহেবও বলে গেলেন যে পদার্থগুলো মাটি, পানি, বায়ু এবং আগুন দ্বারা তৈরি। তারপর ক্রমবিবর্তন হতে থাকলো, থাকতে থাকতে এক সময়ে গিয়ে, অর্থাৎ মধ্যযুগে আরবের বিভিন্ন দার্শনিকরা এই নিয়ে গবেষণা করলেন। তেনারা বললেন যে এই কিভাবে ধাতুকে স্বল্প কষ্টে দেখা যায় যে এটাকে আহরণ করা যায় এবং এই স্বল্প মূল্যে এটাকে আহরণ করা যায় এবং এই ধাতুগুলোকে বিভিন্ন ওষুধ তৈরি করা যায় কিনা, যেটা মানুষের আয়ু শক্তিকে বৃদ্ধি করবে। এই চিন্তা চেতনা নিয়ে তারা বিভিন্ন গবেষণা করতে থাকেন এবং মধ্যযুগীয় সময়ে বলা হয় জাবির ইবনে আল হাইয়ানকে রসায়নের জনক বলা হয়। তার পরবর্তীতে আরও গবেষণা হয় এবং আধুনিক যুগে বলা হয় অ্যান্টনি ল্যাভয়েসি হচ্ছে আধুনিক রসায়নের জনক। তারপর কি দাঁড়ালো? তারপর 3500 বিসিতে সেই সময়ের মানুষ কি করলো? বিভিন্ন ধাতু, অর্থাৎ কপার এবং টিন মিশিয়ে তারা কি করলো? অ্যালয় তৈরি করলো বা সংকর ধাতু তৈরি করলো। এই সংকর ধাতুগুলোকে কি হতো? কঠিন হতো বেশি এবং এটাকে বেশি দীর্ঘস্থায়ী হতো। এই সংকর ধাতু দিয়ে পশু শিকার করা তাদের জন্য সুবিধা হতো। তখন তারা কি করলো? এই ধাতুটাতে তারা ব্যবহার করতো। ওই সময়টাকে বলা হয় ব্রোঞ্জীয় যুগ। এবং এই জায়গাতে দেখা যায় যে আমরা এইভাবে ধাতুগুলোকে তারা ব্যবহার করত। পরবর্তী সময়ে আরও অনেক উন্নয়ন ঘটেছে আমাদের রসায়ন বিজ্ঞানের, এবং রসায়নটা আমাদের বিভিন্ন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিভিন্ন প্রয়োজনের জন্যই আমাদের এই গবেষণা ডে বাই ডে বেড়ে যাচ্ছে এবং আমাদের প্রয়োগটাও বেড়ে যাচ্ছে। আমরা যদি বলি যে
কিভাবে আমাদের জীবনের সাথে জড়িত। তুমি যদি এখন দেখো রাস্তায়, দেখবা যে আমগুলো যখন কাঁচা থাকে তখন এই আমগুলোতে টক লাগে, কারণ এই আমের ভিতরে আছে স্যাক্সানিক অ্যাসিড। এই স্যাক্সানিক অ্যাসিডটা সময়ের সাথে বায়ু এবং পানি এটার সাথে বিক্রিয়া করে আর তৈরি করে গ্লুকোজ। গ্লুকোজ তৈরি হলে তখন পেকে যায়, আমরা পেকে গেলে তাহলে কি হলো, আম পেকে গেলে পরিবর্তন হয়ে স্যাক্সানিক অ্যাসিড পরিবর্তন হয়ে তৈরি করছে গ্লুকোজ। গ্লুকোজটা তখন আমাদের কাছে মিষ্টি লাগে। অর্থাৎ এইভাবেও আমাদের আমের ওই পরিবর্তনের সাথে আমাদের রসায়ন জড়িত। তারপর আমরা বাড়িতে লোহা ব্যবহার করি। লোহা ব্যবহার করলে এই লোহাতে দেখা যায় একসময় পরিবর্তন হয়ে বিক্রিয়া করে তৈরি করে মরিচা। মরিচাটা ধর্ম এবং লোহার ধর্ম আলাদা, তাহলে আমাদের নতুন একটা পদার্থ তৈরি হলো। এইভাবে আমাদের পরিবর্তনের মাধ্যমে, আমাদের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে এবং আমাদের এই রসায়ন এগিয়ে যাচ্ছে। এবং আমাদের রসায়নের ভূমিকা আমাদের চিকিৎসা শাস্ত্রে আছে। আমাদের যদি দেখা যায় যে আজকে যদি আমরা আমাদের খাবার খাই, আমাদের এই খাবারগুলো খেলে আমরা খাবার খাই স্টার্চ। এই স্টার্চগুলো কি হয়, এই স্টার্চগুলো তোমরা জানবা পরবর্তীতে ভালো করে। আমরা বলছি এখন যে এই স্টার্চগুলো একটা পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ হয়। গ্লুকোজ থেকে আমাদের ইথানল, কার্বন ডাইঅক্সাইড, শক্তি, তাপ তৈরি করে। এই ক্ষেত্রেও দেখা যায় রসায়ন আমাদের শরীরের ভিতরে কাজ করছে। তাহলে আমাদের কোনো কারণে যদি ওই গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হলে তখন তাকে আবার চিকিৎসা করাতে হয়। এইভাবে রসায়ন আমাদের মানব জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত। আমরা প্রথম ক্লাসে এটা পড়লাম, তারপরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আবার আলোচনা করব। সবাইকে আজকে ধন্যবাদ।